শুভ দুপুর, সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? এই সবাই কেমন আছেন? কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে জানান। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাই। আচ্ছা, ফেসবুক ইউজার নাম দেখে নামগুলো দেখতে পাই না, বুঝছেন? এইটা একটা সমস্যা। নাম ধরে ধরে ডাকলে কত আপনাদের ভাল লাগবে, হ্যাঁ? এজন্য StreamYard.com এ ঢুকে নিজের নামটা লগইন করতে হবে। গুড। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো মনে হয় আপনাদের সাথে মনে হয় আমি নতুন। আমার সুন্দর সুদর্শন নামটা হচ্ছে রবিউল আলম। আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য বাংলা প্রথম পত্রে যে টপিকগুলো পড়তে হবে, থ্যাংক ইউ। ফার্মগেট 24 তারিখে আপনার ক্লাস করছিলাম স্যার, অনেক 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফার্মগেটে 24 তারিখ ক্লাস করেছিলেন গত মাসের। লিখিত হয়েছে? অংপুর, অংপুর যায় নাই রে, অংপুরে যাই নাই, কখনোই যাই নাই, ক্লাস নিতে যাই নাই অংপুর। আচ্ছা, যে টপিকগুলো আমরা পড়বো, প্রথমত ব্যাকরণ। এটা এপ্রিলে লিখিত দুইটাতে আছে, ভালোভাবে প্রস্তুতি নিলে আজকে তো বানানোর ক্লাসে, বানানোর 1 নম্বর ক্লাস। নাম কি আপনার ভাই? ভাই না বোন জানি না, ফেসবুক ইউজার। ব্যাকরণে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এক একটার জন্য 6 করে, আপনি পাবেন 30। 30 এ মিনিমাম 28 পাবেন, মিনিমাম 28। আর যদি কিচ্ছু না পারেন তাহলে 0 পাবেন, আর যদি পারেন 28 পাবেন। 30ও পাইতে পারেন, 2 নম্বর ছুটে যাবে। কোথায় ছুটবে একটু পরে দেখাবো। সাহিত্য, 10টা প্রশ্নের উত্তর করতে হবে, এক একটাতে 3 করে, আপনি পাবেন 30। ওইটাতে 0 পাওয়া যত সহজ, ব্যাকরণে 0 পাওয়া যত সহজ, সাহিত্যে 0 পাওয়া তত সহজ না। আবার ব্যাকরণে 30 পাওয়া যত সহজ, সাহিত্যে 30 পাওয়াটা তত সহজ না। এখানে একটা এভারেজ নাম্বার পাবেন। এর মানে আপনাকে যদি বলে চর্যাপদ সম্পর্কে আলোচনা করুন, বা আপনাকে বলল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প নিয়ে আলোচনা করুন, বা প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা নিয়ে আলোচনা করুন, তাহলে আপনি আলোচনা করতে পারবেন। আলোচনা করে যে আপনি পর্যাপ্ত পরিমাণ আলোচনা করতে পারলেন বা পরিপূর্ণ আলোচনা করতে পারবেন, এটাতে যেমন আপনি যেমন মানসিকভাবে তুষ্ট না,
যিনি খাতা দেখবে উনি আপনার মন মানসিকতা আগেই বুঝে গেছে, এজন্য উনি আপনাকে 3-3 এই জায়গায় দিবে না। তবে এ জায়গায় একটা এভারেজ নাম্বার সবাই পেয়ে যায়। ব্যাকরণ যদি কেউ ভালো করে তাহলে গুড, থ্যাংক ইউ। ব্যাকরণে যদি আপনি 30-এ 30 পান তাহলে সাহিত্যে এ মার্কে আপনি এগিয়ে যাবেন। এটা হচ্ছে আপনাকে পর্যায়ে নিয়ে যাবে, কত উপরে উঠবেন এটা আপনাকে নির্ভর করে ব্যাকরণের 30 এর উপরে। তাহলে ব্যাকরণে 30-এ 30 পাওয়া যত সহজ, সাহিত্যে 30-এ 30 এটাতে 30-এ 30 পাওয়া যত সহজ, এটাতে 30-এ 30 পাওয়া তার চেয়েও জটিল। তবে 30-এ 30 পাবেন যদি 10টা প্রশ্ন এভাবে করে, রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি কাব্যগ্রন্থের নাম লিখুন, 3-এ 3। কাজী নজরুল ইসলামের 3টি নাটকের নাম লিখুন বা ছোট গল্পের নাম লিখুন, 3-এ 3। তবে এই জায়গায় আপনি সত্যি কথা বলতে 30-এ 30 পাবেন না, পাওয়া সহজ না। আর এই যে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, এগুলোতে আপনি এভারেজ নাম্বার পাবেন। তাহলে এই জায়গায় 70 নাম্বারের মধ্যে আপনি এভারেজ নাম্বার পাবেন। আর ওই 30 নাম্বার আপনাকে লিড দিবে আপনি কত উপরে থাকবেন। এই জন্য এটার গুরুত্ব আমাদের কাছে অনেক। এবং এই যে 30 মার্ক এবং এই সাহিত্যের যে 30 মার্ক, এই দুইটা প্রিলি এবং লিখিত দুই জায়গাতেই আছে। ভালোভাবে পড়লে আপনি এবারে লিখিত পরীক্ষায় যেমন ভালো করতে পারবেন, পরের বার যত প্রিলি দিবেন তত প্রিলিতে আপনার আসবে। কিন্তু এই কথা বেশিরভাগ শিক্ষার্থী জানে না, বুঝে না। না জানার কারণে তারা কিভাবে জানেন যে প্রিলি পাস করে নেই তারপরেই রিটেনে ভর্তি হয়। ওইগুলো অশিক্ষিত, বুঝে না, বুঝার কেউ নাই, বুঝানোর কেউ নাই এদের। যাই হোক, তাহলে আমি আপনাদের সামনে আলোচনা করব ব্যাকরণের 30 মার্ক নিয়ে। এই ব্যাকরণের 30 মার্ক পাওয়ার জন্য আপনাকে যে টপিকগুলো পড়তে হবে, জানতে হবে। বানান, প্রয়োগ অপপ্রয়োগ, শব্দ গঠন,
বাক্য, প্রবাদ, প্রবচন এবং নিহিত অর্থ। মজার বিষয় হচ্ছে যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে লিখিয়ে দিব, ওই প্রশ্নগুলো থেকে আপনি কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর প্রবাদ প্রবচন আপনাকে পড়তে হবে বাসায়। এটা থেকে আপনি বিগত বছরের প্রশ্নগুলো পড়লে, বিগত বছরের প্রশ্ন এবং জানা শোনার মধ্যে আপনাকে 4টা প্রশ্ন করা হবে। বাকি 2টা প্রশ্ন যদি আপনার জানা শোনার মধ্যে কমন পড়ে যায়, তাহলে আপনি ওই জায়গায় ব্যাকরণের 30-এ 30 পাবেন। আর এই 2টা প্রশ্ন যদি জানা শোনার মধ্যে না পড়ে, মানে 2টা যদি আপনি মাইনাস করে ফেলেন, তাহলে আপনি ওই জায়গায় 30-এ 28 পাবেন। 30-এ 28 ইনশাল্লাহ আপনি পাবেন। 30-এ 30 পাবেন, তবে নির্ভর করবে এই জায়গায় আপনার 2টা প্রশ্ন কমন পড়লো কিনা তার উপরে। আচ্ছা, এখন আমাদের যে লেকচার প্ল্যানের 1 নাম্বার লেকচার আছে লিখিত পরীক্ষায়, লিখিত পরীক্ষায় লেকচার প্ল্যানের 1, 2, 3 নাম্বারে আছে এই 2টা। এই 2টা আপনাকে লিখিত পরীক্ষায় যদি পড়তে চান, তাহলে এটা থেকে আপনাকে 6টা নিয়ম দিতে বলবে, আর এই জায়গা থেকে 6টা বাক্য দিবে, এটাকে শুদ্ধ করতে বলবে। এক একটার জন্য তো 6 নাম্বার। কিন্তু আপনি যদি জাস্ট এই জায়গায় শুধু 6 আর এই জায়গায় 6, আপনি 12 নাম্বার চিন্তা করেন এই জায়গায়, তাহলে আপনার এই চিন্তা ভাবনাটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ লিখিত পরীক্ষায় আপনি প্রতি 3টি বানান ভুল করার কারণে আপনার কাছ থেকে 1টি নাম্বার কর্তন করা হবে। এর মানে আপনাকে নাম্বার কর্তন হওয়ার থেকে বাঁচাবে আপনার কাছে এই অংশটুকু। এই জন্য বানান ভুলের জন্য কোনো নাম্বার কর্তন করার সুযোগ দেওয়া যাবে না। বানান ভুল করে যারা অশিক্ষিত হয়, তারা অশিক্ষিত থাকা যাবে না, শিক্ষিত হতে হবে, ভালোভাবে লিখতে হবে, যেন বানান ভুলের জন্য নাম্বার কর্তন না হয়। তো আজকে যে টপিকটা আমরা লিখবো, যে পর্ব, টপিকটার নাম লিখবেন বাংলা বানান রীতি, প্রয়োগ, অপপ্রয়োগ ও বাক্য শুদ্ধিকরণ। বাংলা বানান রীতি, প্রয়োগ, অপপ্রয়োগ ও বাক্য শুদ্ধিকরণ। বাংলা বানান রীতি, প্রয়োগ, অপপ্রয়োগ ও বাক্য শুদ্ধিকরণ। শিক্ষিত জাতি, শিক্ষিত কারা জানেন? বানান শুদ্ধভাবে লিখে যারা, ভুল করলে অশিক্ষিত। এই শুদ্ধিকরণ বানান কি আবার এইভাবে লিখলেন আপনারা? শুদ্ধিকরণ বানান কি এটা লিখছেন? শুদ্ধিকরণ বানান একটু জানান, কমেন্ট করেন। হ্যাঁ, আর আপনাদের সাথে আপনাদের জুমের ব্যবস্থা করা হবে, জুমে ক্লাস নেওয়া হবে, আপনাদের সাথে সরাসরি কথা বলবো। শুদ্ধিকরণ বানানটা কি এভাবে লিখছেন? ওরে কেউ কিছু বলে না রে। না বললে আর কি বলবো। ঠিক আছে, যা মন চাই লিখেন। পরীক্ষায় বানান ভুল করেন,
তিনটা বানান ভুলের কারণে একটা নাম্বার কাটা দেন। আমার কি একজন লিখছেন না। গুড। হ্যাঁ হ্যাঁ, রাইট। ঝুমে নিলেই ভালো স্যার, প্রশ্ন করতে পারবো। ভালো বানানটা লিখতে ভুল হয়েছে, অশিক্ষিত। রস্বীকার দিয়ে লিখছি, গুড। যারা এইভাবে লিখতে পারেন নাই তারা প্রত্যেকেই ভুল করেছেন, আর বানান ভুল করলেন মানে অশিক্ষিত। এই শুদ্ধিকরণ বানান, এটাই শুদ্ধ। এই টপিক থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব, প্রশ্নগুলো আগে লিখেন। লিখবেন আধুনিক বাংলা বানান রীতির 5টি নিয়ম লিখুন। আধুনিক বাংলা বানান রীতির 6টি নিয়ম লিখুন। 6টি। 2 নম্বর দিয়ে লিখেন প্রমিত বাংলা বানান রীতির 6টি নিয়ম লিখুন। প্রমিত বাংলা বানান রীতির 6টি নিয়ম লিখুন। গ্রেট স্যার। কেন রে গ্রেট কেন? 2 নম্বর প্রমিত বাংলা বানান রীতির 6টি নিয়ম লিখুন। 3 নম্বর তৎসম শব্দের বানানের 6টি নিয়ম লিখুন। 4 নম্বর অতৎসম শব্দের বানানের 6টি নিয়ম লিখুন। 5 নম্বর রস্বইকার অবলিক দীর্ঘইকার বা রস্যকার অবলিক দীর্ঘকার ব্যবহারের 6টি নিয়ম লিখুন। রস্বইকার অবলিক দীর্ঘইকার বা রস্যকার বা দীর্ঘকার ব্যবহারের 6টি নিয়ম লিখুন। 6 নম্বর নত্য ও সত্য বিধান কাকে বলে? এর নিয়ম লিখুন। এই 6টা প্রশ্ন থেকে প্রতিবার বিসিএস একটা প্রশ্ন আসে। প্রতিবার একটা প্রশ্ন। হয় আধুনিক বাংলা বানান রীতি বলে, না হয় প্রমিত বাংলা বানান রীতি, না হয় তৎসম শব্দের, না হয় অতৎসম শব্দের, না হয় রস্বইকার দীর্ঘইকার বা রস্যকার দীর্ঘকার ব্যবহারের 6টা নিয়ম আসে, অথবা নত্য সত্য বিধান আসে। এই নত্য সত্য বিধান মানে তো তালব্য মদনস্য দন্তস্য ব্যবহারের নিয়ম আপনি পারবেন। তাহলে এই 6টা প্রশ্ন যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনি 6টা প্রশ্নের উত্তর আপনি পেরে গেছেন। মানে একটা 6 মার্ক পেয়ে যাবেন আপনি, লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন পাবেন। আচ্ছা, এখন এই প্রশ্নগুলো আসলে আমরা উত্তর কিভাবে করব? এই জায়গায় আপনাকে প্রমিত বাংলা বানান রীতি বলুক আর আধুনিক বাংলা বানান রীতি বলুক, এই জায়গায় কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। ওই প্রমিত আর আধুনিক শব্দটা প্রশ্ন থেকে আপনি মুছে ফেলবেন। মুছে ফেলে আপনার সামনে থাকবে বানানের 6টা নিয়ম লিখুন। আপনি 6টা নিয়ম লিখবেন, আপনি প্রমিত আর আধুনিক দুইটাই পেরে গেলেন। আর তৎসম শব্দের বানানের নিয়ম বলে, তৎসম আপনি শুধু 4টা বর্ণকে খেয়াল রেখে নিয়ম লিখবেন। দীর্ঘইকার, দীর্ঘকার, মূর্ধন্য মূর্ধন্য। তাহলে তৎসম শব্দের নিয়ম আপনি লিখে ফেললেন।
অতৎসম শব্দের নিয়ম বললে উল্টাগুলা, রসিকার, রস্যকার, তালুভাষ্য, দন্তস্ব, দন্তন্য। তাহলে অতৎসম শব্দের বানানের নিয়ম আপনি লিখে ফেললেন, এই তো। তাহলে আধুনিক বলক আর প্রমিত বলক আপনাকে বলছে 6টা নিয়ম লিখতে, আপনি 6টা নিয়ম লিখবেন, এটাই আপনার কাজ। আপনি যে 6টা লিখেন এটাই আধুনিক হয়, প্রমিত তো হয়, একই নিয়ম। আর তৎসম বললে তো বললাম দীর্ঘ ইকার, দীর্ঘকার, মূর্ধন্য, সমূর্ধন্য। আর অতৎসম বললে এগুলা। এখন আমি আপনাদেরকে নিয়মগুলো লিখাবো। এখন আমি আপনাদেরকে নিয়মগুলো লিখাবো। নিয়মগুলো যে লিখাবো, এই নিয়মগুলো আসলে আমি সবগুলো নিয়ম একত্রে লিখাবো। আপনি 3 দিন নিয়ম ক্লাস করার পর আপনি কি করবেন, এই আলোকে একটা নোট করবেন। নোট করে পরবর্তীতে আমাকে দেখাবেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটা আমি আপনাদেরকে সংশোধন করে দেব। আর যদি শুদ্ধ হয় আমি বলবো যে ঠিক আছে। তাহলে আপনি বারবার আয়ত্ত করুন, এগুলো থেকে আপনি প্রশ্ন আসলে পারবেন। এখন আপনি যদি বলেন যে স্যার এই যে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন আপনি যেগুলো লিখেছেন এগুলো উত্তর করে দেন তাইলেই হবে। তাহলে এই 6টা প্রশ্নের উত্তর করতে আপনার কাছে 1.5 ঘন্টা সময় লাগবে না। 1.5 ঘন্টা সময় লাগবে না। এক ক্লাসে এগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। কিন্তু এই 6টার মধ্যে যদি আপনি সীমাবদ্ধ থাকেন, ওই যে অপপ্রয়োগের 6টা বাক্য আছে ওইটা থেকে আটকে যাবেন। 3টা বানান ভুল করলে একটা নাম্বার কর্তন করা হবে, ওই জায়গায় গিয়ে আপনি আটকে যাবেন। তাহলে এই বোকামি করা যাবে না। আমাদের জানতে হবে বেশি, লিখতে হবে কম, জানবো বেশি। আসেন আমরা একটু বানানের নিয়মগুলো লিখবো। লেখার আগে আপনারা লিখবেন বানান সম্পর্কিত কিছু তথ্য। বানান সম্পর্কিত কিছু তথ্য। এই বানান সম্পর্কিত কিছু তথ্য লিখে আপনি 1 নাম্বার দিয়ে লিখবেন। 1 নাম্বার দিয়ে লেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা হবে 1 নাম্বার প্রশ্নের উত্তরের ভূমিকা। এখন যে প্রশ্ন যেটা লিখাবো এটা হবে 1 নাম্বার প্রশ্নের উত্তরের ভূমিকা। লিখবেন 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম আধুনিক বাংলা বানান রীতি প্রবর্তন করেন। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম আধুনিক বাংলা বানান রীতি প্রবর্তন করেন। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম আধুনিক বাংলা বানান রীতি প্রবর্তন করেন। আচ্ছা, ওই একটা জিনিস বলি, শিক্ষিত লোকেরা 1-2 লিখে একদল দেয় ডট, যেমন আমি ডট দিয়েছি। একদল দেয় দাড়ি অথবা ব্র্যাকেট অথবা অবলিক, একদল এই কাজ করে অথবা গোল্লা দেয়। আপনারা কোনটা দেন? 1, 2, 3 নাকি 4? কোন দলে আছেন আপনি? 1 নম্বর দলে আছেন নাকি 2 নম্বর নাকি 3 নাকি 4? গুড। হ্যাঁ, চমৎকার চমৎকার। সব দলে আছে, এটা উড়ে বাটপার। সব দলে যে কোনো একটা জায়গা দিয়ে আপনি সব দিছেন। ওই
শুনেন, যারা 1 2 3 মানে ক্রম এই ক্রম বুঝাতে গিয়ে যারা ডট চিহ্ন দেয় তারা হচ্ছে শিক্ষিত। আর যারা একটা দাড়ি দিল অথবা ব্র্যাকেট অথবা অবলিক তারা একদিকে অশিক্ষিত। যারা এই কাজ করলো তারা 2 দিকে অশিক্ষিত। আর যারা গোল্লাটা দিল চারদিকে অশিক্ষিত সমান পূর্ণ মূর্খ হয়ে গেল। হ্যাঁ, লাইলা আক্তার এমনি। তাহলে আমি যেভাবে এইভাবে গুড গুড রে, একটা উড়ে বাটপার আরেকটা পাইছি। এখন এবার বলেন আপনি কি শিক্ষিত নাকি একদিকে অশিক্ষিত না 2 দিকে অশিক্ষিত না চারদিকে অশিক্ষিত? এই যে ক্রম লিখতে গিয়ে একটা ডট চিহ্ন দিতে হয়, একটা যে জ্যোতি চিহ্ন, একটা নিয়ম আছে, কারো দেখার সময় নাই। যার যেমনে পারতেছে লিখতেছে, লিখেন, আমার কি? অশিক্ষিত। '1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম গুড 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম আধুনিক বাংলা বানান রীতি প্রবর্তন করেন। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, এই যে বাক্যটা আপনারা লিখলেন, এই বাক্যটার মধ্যে নাম আছে কয়টা? নাম। এই যে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম আধুনিক বাংলা বানান রীতি প্রবর্তন করেন, এই বাক্যটার মধ্যে নাম আছে কয়টা? না, অনলাইনে প্রশ্ন করা যাবে না, শুধু পড়াইতে হবে। পড়াইতে আমি একবার বেহুশ হব, আপনারা ঘুম দিবেন, ঘুমায় একবার উঠবেন। হায় রে! এই বাক্যে নাম আছে 2 টা। একটা কলকাতা বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে আধুনিক বাংলা বানান রীতি। মনে রাখবেন, এই নামের উপরে আপনাকে কমা ব্যবহার করতে হবে। নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট নামের উপর কমা দিলে 1টি করে কমা দিতে হবে। আর বাক্যের উপর কমা দিলে 2টি করে দিতে হবে। তাহলে এই কলকাতা বিশ্ববিদ্যালয়, এটার উপর 1টি করে কমা দিবেন। আবার আধুনিক বাংলা বানান রীতি, তাদের বানান রীতির নাম, এটার উপর 1টি করে কমা দিবেন। নির্দিষ্ট শব্দ, বর্ণ, নামের উপর কমা দিতে হবে 1টি করে। আর সম্পূর্ণ বাক্যের উপর কমা দিতে হবে 2টি করে। 1 দিয়ে লেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্নের ভূমিকা। আপনাকে যদি বলে আধুনিক বাংলা বানানের রীতি 6টি নিয়ম লিখুন, তাহলে এই লাইনটা দিয়ে লেখা শুরু করবেন। সর্বপ্রথম 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম আধুনিক বাংলা বানান রীতি প্রবর্তন করেন। নিম্নে আধুনিক বাংলা বানান রীতির 6টি নিয়ম লেখা হলো বা দেয়া হলো। এবার 2 নম্বর দিয়ে লিখেন 1992 সালে বাংলা একাডেমি। 2 নম্বর দিয়ে লেখার উদ্দেশ্য হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তরের শিরোনাম। 2 নম্বর দিয়ে লিখবেন 1992 সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান রীতি প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেন। প্রমিত বাংলা বানান রীতি প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেন। প্রমিত বাংলা বানান রীতি প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেন। এবং 1994 সালে তা বাস্তবায়ন করেন।
এবং 1994 সালে তা বাস্তবায়ন করেন। তাহলে আমরা আবার পেয়ে গেলাম, তাহলে প্রমিত বাংলা বানান রীতির প্রবর্তক হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়। এটার প্রবর্তন করার উদ্যোগ গ্রহণ করে 92 সাল এবং বাস্তবায়ন করলো 94 সালে। লাইনটা আমি আবার বলি, 1992 সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান রীতি প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেন এবং 1994 সালে তা বাস্তবায়ন করেন। পরের লাইনটা স্টার দিয়ে লিখবেন। স্টার দিয়ে লেখার উদ্দেশ্য হচ্ছে এই লাইনটা লিখিত পরীক্ষায় লিখতে হবে না, প্রিলিতে আপনাকে কাজে দিবে। লিখবেন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত 1955 সালের 3রা ডিসেম্বর। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত 1955 সালের 3রা ডিসেম্বর। এর পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। এর পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। এর পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। এই বর্ধমান হাউসের উপর কমা দিলে একটি করে কমা দিতে হবে। স্যার দুইটা নাম পাশাপাশি হলে দুইটা কমা আলাদাভাবে দিতে হবে? হ্যাঁ অবশ্যই। নির্দিষ্ট ব্যক্তি দুইটা নামের উপর আলাদা আলাদা দুইটা কমা দিতে হবে। মানে একটা নামের এই পাশে একটা ওই পাশে একটা, আবার ওই নামের এই পাশে একটা ওই পাশে একটা। আচ্ছা, তাহলে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত 1952 সালের 3রা ডিসেম্বর। এর পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। এখন আমি আপনাদেরকে বানানের নিয়মগুলো লেখাবো। আমি আগেই বলছি, প্রমিত বাংলা বানান রীতি বলুক কিংবা আধুনিক বাংলা বানান রীতি বলুক, প্রমিত বাংলা বানান রীতি বলুক কিংবা আধুনিক বাংলা বানান রীতি বলুক, দুইটা কিন্তু একই জিনিস। আপনাকে বানান রীতি লিখতে বলছে, আপনি লিখবেন, কিন্তু ওই যে লিখতে গিয়ে এই দুইটা ভূমিকা আপনি লিখবেন, কারণ আপনি বুঝিয়ে দিলেন, আপনি জানেন, আপনি পড়েছেন, দুইটা যে এক না। আচ্ছা, তাহলে আমরা নিয়মগুলো লিখবো। 1 নম্বর নিয়ম লিখবেন, রেফ এর পরের বর্ণটি দ্বিত্ব হয় না। কি লিখি কি না, আমি অশিক্ষিত হয়ে গেলাম। যে বানান ভুল করে সেই অশিক্ষিত। রেফ এর পরের বর্ণটি দ্বিত্ব হয় না। রেফ এর পরের বর্ণটি দ্বিত্ব হয় না। রেফ এর পরের বর্ণটি দ্বিত্ব হয় না, দ্বিত্ব। রেফ এর পরের বর্ণটি দ্বিত্ব হয় না। আপনারা জানেন দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। তাহলে নিয়মে আপনাকে বলছে রেফ এর পরের বর্ণটি দ্বিত্ব হবে না। দ্বিত্ব হবে না বলতে দুইবার হবে না, দুইবার। রেফ এর পরের বর্ণটি দ্বিত্ব হবে না। দ্বিত্ব হবে না বলতে রেফ এর পরের বর্ণটি দুইবার হবে না। যেমন, আচ্ছা আপনারা আমাকে বলেন তো দেখি, উত্তর করেন দেখি পারেন কিনা। আপনারা বলেন তো রেফ কোথায় বসে? রেফ বলেন, রেফ কোথায় বসে? রেফ ও না, প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলেই বিপদ। রি থাকলে রেফ হয়, এটা গণমূর্খ। এটা লাইলা মে লাইলা, লাইলা বলছে শব্দের উপরে, সে অর্ধ শিক্ষিত। আর যেগুলো কিছু বলে নাই ওইগুলো পূর্ণ মূর্খ লোক। মনে রাখবেন,
রেফ বসে সব সময় পরের বর্ণের উপরে, রেফ পরের বর্ণের উপরে বসে আর রেফ এর পরের বর্ণটা রেফ এর নিচে থাকে। নিয়মে আপনাকে বলছে রেফ এর নিচের বর্ণটা, মানে পরের বর্ণটা থাকে রেফ এর নিচে। নিয়মে আপনাকে বলছে রেফ এর নিচের বর্ণটা দ্বিত্ব হবে না, মানে দুইবার হবে না। যেমন দেখেন, আপনি বলতে পারবেন সূর্য, আপনি বলতে পারবেন সূর্য, বানান কিন্তু এটা শুদ্ধ। আপনি বলতে পারবেন সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, বানান এটাও শুদ্ধ। কিন্তু আপনি রেফ দিলেন, পরের বর্ণটা দ্বিত্ব করলেন, দ্বিত্ব করার সাথে সাথে বানানটা ভুল। কিভাবে দ্বিত্ব হলো এটা না বুঝে অনেক শিক্ষার্থী আবার মুখস্থ করার শুরু করে দিয়েছে। কিভাবে মুখস্থ শুরু করলো? তারা নিয়ম বানালো রেফ এর পরে জ ফলা হবে না। নিয়মে কিন্তু বলে নাই কখনোই রেফ এর পরে জ ফলা হবে না। রেফ এর পরে জ ফলা হতে পারবে, কোনো সমস্যা নাই, তবে রেফ এর পরের বর্ণটা দিতে হবে না। আপনি দেখেন এই জায়গায় রেফ এর পরের বর্ণ আমি বলছিলাম থাকে রেফ এর নিচে, এই রেফ এর নিচে আছে জ। আবার জ ফলা, এই জ ফলা তো জয়েরই আরেকটা রূপ। তাহলে রেফ এর নিচের বর্ণটা যে দুইবার হয়েছে এই জন্য বানানটা ভুল হয়েছে। জ ফলা দেওয়ার কারণে কিন্তু ভুল হয় নাই, রেফ এর নিচের বর্ণটা দুইবার হওয়ার কারণে ভুল হয়েছে। এই হচ্ছে কর্ম, এটা শুদ্ধ, কম্ম এটাও শুদ্ধ। রেফ দিবেন, রেফ এর নিচের বর্ণটা দুইবার লিখবেন, তাহলে বানানটা ভুল হবে। কার্যালয় বানান এটা শুদ্ধ। আবার কার্যালয় এটাও শুদ্ধ। রেফ এর পরে দুইবার লিখলে, মানে দ্বিত্ব করলে বানানটা ভুল হয়ে যায়। এটুকু তুলেন। তোলার পর আপনাদের বলতে হবে এই দৈর্ঘ্য বানানটা এটা কি শুদ্ধ নাকি ভুল। দৈর্ঘ্য, দৈর্ঘ্য বানানটি শুদ্ধ নাকি ভুল? দৈর্ঘ্য বানানটি শুদ্ধ নাকি ভুল? একজন লিখছে শুদ্ধ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই বানানটা শুদ্ধ নাকি ভুল? ধৈর্য, 9 জন আছেন, 9 জনে কমেন্ট করলে 9টা কমেন্ট আসার কথা, বুঝলেন? নাকি প্রশ্ন করে আমার ভুল হয়েছে? ভুল, গুড। এটা ভুল, কারণ রেফ এর পরেরটা দ্বিত্ব হয়ে গেছে। এই বানানটা ওই যে অপপ্রয়োগের 6টা বাক্যের মধ্যে একটার মধ্যে থাকে। কার্যালয়, চমৎকার। এস এম রায়হানুল ইসলাম। রায়হান আপনার বাড়ি কই রে? আমার ছোট ভাইয়ের নাম রায়হান। পরনিয়ম লিখবেন, পরনিয়ম লিখেন। বিদেশি শব্দে সর্বদা রস্যইকার হয়।
বিদেশি শব্দে সর্বদা রস্যইকার হয়। অঙ্কুর। ও আচ্ছা, অঙ্কুরে ক্লাস নিতে কখনোই যায় নাই। আচ্ছা, বিদেশি শব্দে সর্বদা রস্যইকার হয়। এই বিদেশি বানানটা কিন্তু রস্যইকার দিয়ে। বিদেশি নিজে দেশি শব্দ, অতৎসম শব্দে রস্যইকার হয়, এজন্য বিদেশি শব্দটাও রস্যইকার। বিদেশি একটা দেশি শব্দ। বিদেশি শব্দে সর্বদা রস্যইকার হয়। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যত নিয়ম লিখতেছি এই নিয়মের মধ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম কিন্তু নিয়মের আওতাভুক্ত থাকবে না। এটা বাংলা একাডেমি শুরুতেই বলে দিছে যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আমাদের নিয়মের আওতাভুক্ত নয়। লিখেন, বিদেশি শব্দ সর্বদা রস্যইকার হয়, যেমন একাডেমি, প্রাইমারি, ফার্মেসি, লাইব্রেরি। একাডেমি, প্রাইমারি, ফার্মেসি, লাইব্রেরি, লীগ। আপনারা বলেন তো, এই লীগ কি আওয়ামী লীগ? যে লীগ লিখলাম এটা কি আওয়ামী লীগ? না না না, কারণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম নিয়মের আওতাভুক্ত হবে না। এই লীগ হচ্ছে ক্রিকেট লীগ, এটা প্রিমিয়ার লীগ, হ্যাঁ, এটা খেলার লীগ, এটা আওয়ামী লীগ না। আমরা জানি বাংলা একাডেমির এই ক্ষমতা নাই আওয়ামী লীগের নামে হাত দিবে, এই জন্য আগেই স্যালেন্ডার। এটা নাম যেভাবে থাকছে ওইভাবেই থাকবে। আওয়ামী লীগ না, আমি ভুল বলছি, লীগ। তাহলে এই লীগ হচ্ছে ক্রিকেট লীগ, প্রিমিয়ার লীগ, ছাত্র লীগ। তারপর লিখবেন ঈদ, ইমান, ঈগল। ঈদ বানানটা একটু রস্যই দিয়ে, ঈদ, ইমান, ঈগল। ঈদ, ইমান, ঈগল। তারপর লিখবেন ঈদ, ইমান, ঈগল। তারপর লিখবেন নবী। তারপর লিখবেন সরকারি। নবী, সরকারি। নবী, সরকারি। সরকারি শব্দটা ফার্সি। এই একটা শিক্ষিত টেস্ট দিয়ে দেখি পারেন কিনা। বানান পারলে তো শিক্ষিত, না পারলে অশিক্ষিত। পাদ্রি বানানটা লিখেন তো, পাদ্রি আমাদের কমেন্টে পাদ্রি বানানটা লিখেন দেখি। আচ্ছা, আমি লিখে দিই। বলেন তো, পাদ্রি বানান কোনটা শুদ্ধ, 1 নাকি 2? যারা বাংলা লিখতে পারে না তারা যেন এই কথা মনে মনে চিন্তা না করে, মানে এই অজুহাত যেন না দিতে পারে, স্যার আমি তো বাংলা লিখতে পারি না। অশিক্ষিত গুলোকে কিভাবে ধরতে হয় এটা কিন্তু আমি ভালোই জানি। গুড, চমৎকার রে, হাই রে। যারা প্রথমটা বলছে কেউই তো বলে না, যদি বলতো সে হয়তো এই ক্লাসের মূর্খ লোক।
আর যারা দ্বিতীয়টা বললো তারা হলো অশিক্ষিত। বিদেশি শব্দ বেশিরভাগ শব্দকে সরলীকরণ করা হয়েছে। সরলীকরণ বলতে ভেঙে লেখা আছে। এটা হবে পাদরি। তারপর লিখবেন কাহিনী। কাহিনী কাহিনী শব্দটা কিন্তু হিন্দি। কাহিনী, কাহিনী। এই কাহিনী শব্দ হিন্দি। তারপরে যে সহজ কথা হচ্ছে, আপনি যদি বুঝে যান শব্দটা অতৎসম কিংবা বিদেশি। অতৎসম বলতে বোঝানো হয় তৎসম ছাড়া অন্য যে কোনো উচ্চের শব্দকে এক কথায় অতৎসম শব্দ বলে। যদি আপনি বুঝে যান শব্দটা অতৎসম শব্দ কিংবা বিদেশি শব্দ, তাহলে আপনি ওই বানানটা শেষে রস্বইকার দিয়ে লিখতে হবে। হ্যাঁ, পাদ্রি। পাদ্রি ঠিক শুদ্ধ বানান। এটা পাদ্রি বানানটা শুদ্ধ। বুঝা গেল রে, কেউ শিক্ষিত না। আচ্ছা, আরেকটা অন্য লিখেন তো, দর্জি লিখেন, দর্জি। দর্জি। ওরে অঙ্কুর, পাদ্রি যেভাবে সরলীকরণ, দর্জিটাও সরলীকরণ। দরজি। ফার্সি শব্দ দরজি। আর একটা উড়ে বাটপার লিখছে, দর্জি অবলিক দর্জি, দুইটাই লিখছে। উড়ে বাটপার। ওই বাটপার শব্দটা লিখেন তো, বাটপার লিখেন। ওই বাটপার লিখেন। এগুলো জন্মের শিক্ষিত ছেলে মেয়ে। এক না দুই? এক না দুই? ওরে হ্যাঁ, চমৎকার 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 চমৎকার। যারা প্রথমটা লিখতে পারছে তারা হচ্ছে এই ক্লাসের অশিক্ষিত। আর যারা দ্বিতীয়টা লিখছে তারা হচ্ছে এই ক্লাসের মূর্খ লোক। একটাও শুদ্ধ না। উরে বাটপার। আর বাটপার হতে হবে দেশি বাটপার। আছেন কি কোনো শিক্ষিত লোক এই ৯ জনের মধ্যে? ৯ জনের মধ্যে আছেন কি কোনো শিক্ষিত যে বাটপার বানানটা শুদ্ধ লিখতে পেরেছিলেন? পরের নিয়ম লিখেন। আমরা
3 নম্বর নিয়ম লিখবো, দেশের নাম, জাতির নাম ও ভাষার নাম রস্বইকার দিয়ে হয়। দেশের নাম, জাতির নাম, ভাষার নাম রস্বইকার দিয়ে হয়। এর মানে যত দেশ পাবেন, যত জাতি পাবেন, যত ভাষা পাবেন, এগুলো রস্বইকার। যেমন ইংরেজি, আরবি, ফার্সি। ইংরেজি, আরবি, ফার্সি, জাপানি, বাঙালি, বাংলাদেশি। ইংরেজি, আরবি, ফার্সি, জাপানি, বাঙালি, বাংলাদেশি। এই বাঙালি বানানটা কিন্তু ও শুধু ও দিয়ে লিখতে হবে, হ্যাঁ। বাঙালি বানান ওর সাথে গ যুক্ত করা যায় না। বাঙালি আর হচ্ছে বাংলাদেশি। এই আমি যে আপনাদেরকে অশিক্ষিত বলতেছি, মূর্খ বলতেছি, আপনারা মাইন্ড করতেছেন? পরের নিয়ম, থ্যাংক ইউ। চমৎকার লেভেলের বেহায়া হওয়ার জন্য থ্যাংক ইউ। মাইন্ড করলে বিপদ রে। এই কালকে বরিশাল ব্রাঞ্চে ক্লাস নিয়ে আসছিলাম, বুঝলেন। একজন ম্যানেজার কাছে বিচার দিছে, স্যারে আমাদেরকে ক্লাসে অশিক্ষিত বলে, এগুলো আমরা নিতে পারি না। তাই বললাম, যে আপনার কাছে বিচার দিল সে আসলেই অশিক্ষিত, নাহলে সে নিতে পারবে না কেন? আমি তো সবাইকে অশিক্ষিত বলি না, যারা বানান পারে তারা তো শিক্ষিত। আর বানান ভুল না ধরলে তো এদের জন্য বিপদ। পরের নিয়ম, আলী, অঞ্জলি, আবুলি প্রত্যয় রস্বইকার দিয়ে হয়। 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 এর মানে একটা কথাই জায়গায় বলে রাখি, এই জায়গায় আলী এবং আবুলি যে প্রত্যয়টা আছে, এই প্রত্যয়গুলো হচ্ছে বাংলা। আর এই অঞ্জলি প্রত্যয়টা যেটা আছে, এটা সংস্কৃত প্রত্যয়। তবে সংস্কৃত প্রত্যয় যদি আপনি চিনেন, আপনি সংস্কৃত শব্দ চিনতে পারবেন, কারণ সংস্কৃত প্রত্যয় গঠিত যে শব্দগুলো আছে, ওই শব্দগুলো সংস্কৃত শব্দ হয়ে যায়। এই জন্য যদি তৎসম শব্দের নিয়মে আসে, তাহলে কিন্তু অঞ্জলিটা তৎসম শব্দের নিয়মে চলে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, আমি এই জায়গায় আপনাকে মনে রাখানোর জন্য হয়তো তিনটাকে আমি একসাথে লিখে ফেলছি, যে আলী, অঞ্জলি, আবুলি, রস্বইকার দিয়ে। আপনাকে যদি রস্বইকার বা রস্বইকার ব্যবহারের 6টি নিয়ম লিখতে বলে, তখন কিন্তু আপনি আলী দিয়ে একটা নিয়ম লিখবেন, যে আলী প্রত্যয় রস্বইকার দিয়ে হয়, অঞ্জলি প্রত্যয় রস্বইকার দিয়ে হয়, আবুলি প্রত্যয় রস্বইকার দিয়ে হয়। এর মানে 3টা নিয়ম আপনি 3 জায়গায় লিখবেন, কিন্তু শেখার জন্য আমরা এক জায়গায় শিখে ফেলছি। যেমন আমি যদি বলি সোনালী, রূপালী। আচ্ছা আপনারা বলেন তো, রূপালী বানান কোনটা শুদ্ধ?
রূপালী বানান এই 1 নাম্বারেরটা শুদ্ধ নাকি 2? সোনালী, রূপালী, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, রচনাবলী, কার্যাবলী। একটাও শুদ্ধ না। ওই অশিক্ষিত, এখানে একটা শুদ্ধ আছে, একটা নাকি শুদ্ধ না। ওরে বাটপার হইছে এটা। বলেন রূপালী কোনটা শুদ্ধ? এক। ওরে লেলা বেলেলা তু মেরি লেলা। এ লেলা, আপনার বাড়ি কোথায়? লাইলা? হ্যাঁ, যারা দ্বিতীয়টা বলতে পারছে তারাই তো অশিক্ষিত। যারা প্রথমটা লিখতে পারছে তারা হচ্ছে শিক্ষিত লোক। রূপালী অতৎসম শব্দ। পরের নিয়ম লিখেন, যে সকল শব্দে হ্রস্বইকার অবলিক দীর্ঘইকার একই অর্থ প্রকাশ করে, যে সকল শব্দে হ্রস্বইকার অবলিক দীর্ঘইকার একই অর্থ প্রকাশ করে, ওই সকল শব্দকে নাটোরের বনলতা সেন যে সকল শব্দে হ্রস্বইকার অবলিক দীর্ঘইকার একই অর্থ প্রকাশ করে, ওই সকল শব্দকে হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। এর মানে হ্রস্বইকার দিলে যে অর্থ, দীর্ঘইকার দিলে একই অর্থে, বানানগুলো আপনাকে হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। যেমন বাড়ি, বাড়ি বানান দীর্ঘইকার দিয়ে যে অর্থ, হ্রস্বইকার দিয়ে ঠিক একই অর্থ। তাহলে বাড়ি বানানটা লিখতে হবে হ্রস্বইকার দিয়ে। দীর্ঘইকার দিয়ে লিখলে বানানটা ভুল হবে। বাড়ি গাড়ি, বাড়ি গাড়ি, হাতি, দেশি বিদেশি, পল্লী 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 পল্লী, শ্রেণী, সূচি, সরণি। এই সরণি শব্দের অর্থ হচ্ছে রাস্তা। তাহলে এই যে শব্দগুলো আমরা লিখলাম, যে বাড়ি, গাড়ি, নারী, এই বানানগুলো হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। এ জায়গায় দীর্ঘইকার দিয়ে লিখলে বানানটা ভুল। আপনি পল্লী বানান জীবনে যে কতবার না, জীবনে যতবার লিখছেন ততবারই দীর্ঘইকার দিয়ে লিখছেন, আর ততবারই আপনি ছিলেন অশিক্ষিত, কিন্তু আপনি বুঝেন নাই।
শ্রেণী বানান আপনি দীর্ঘ ইকার দিয়ে লিখতে লিখতে আপনার অবস্থা খারাপ, রস্যই ইকার দিয়ে লিখলে আপনার কাছে মনে হয় হায় রে আমি মনে হয় ভুল লিখে ফেলছি, কিন্তু আসলে রস্যই ইকার দিয়ে শুদ্ধ হয়। আপনাদের তোলা শেষ? তাহলে আমরা পরের নিয়মে যাব। পরের নিয়মটা লিখবেন, পরের নিয়মটা লিখবেন যে সকল শব্দে হ্রস্ব ইকার অবলিক দীর্ঘ ইকার, যে সকল শব্দে হ্রস্ব ইকার অবলিক দীর্ঘ ইকার ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, যে সকল শব্দে হ্রস্ব ইকার অবলিক দীর্ঘ ইকার ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে ওই সকল শব্দকে অর্থ অনুসারে লিখতে হবে। যে সকল শব্দে হ্রস্ব ইকার অবলিক দীর্ঘ ইকার ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে ওই সকল শব্দকে অর্থ অনুসারে লিখতে হবে। যেমন দেখেন নারী, এই নারী বানানটা দীর্ঘ ইকার দিলে এটার অর্থ যে স্ত্রীলোক, আবার হ্রস্ব ইকার দিলে এটার অর্থ হয় পারি না। তাহলে এখন যেটা যে অর্থে আছে ওটাকে ওই অর্থে লিখতে হবে। আপনি যদি স্ত্রীলোককে বোঝান তাহলে দীর্ঘ ইকার দিয়ে লিখবেন, আর আপনি যদি পারি না কে বোঝান তাহলে হ্রস্ব ইকার দিয়ে লিখবেন। তাহলে এই জায়গায় বানানো কিন্তু দুইটাই শুদ্ধ। আবার এই হচ্ছে কানি, এ লাইলা, লাইলা রে, আপনি যদি কানি হন তাহলে কত নম্বরের কানি হবেন বলেন তো? কানি যদি হন, জীবনে যদি কখনো কানি হন তাহলে কত নম্বরের কানি হবেন, 1 নাকি 2? এই মেয়েরা উত্তর দেন জীবনে কত নম্বরের কানি হবেন, আর ছেলেরা উত্তর দেন কোন কানিকে বিয়ে করতে চান। কেউ কিছু বলে না। এগুলো আধুনিক নিয়ম, প্রমিত নিয়ম দুইটাই। এইগুলো হ্রস্ব ইকার দীর্ঘ ইকার উভয় নিয়মে লিখতে পারবেন, কারণ এটা তো ভিন্ন, দুইটা অর্থ দুই রকম, দুই জায়গায় লেখা যাবে, কোনো সমস্যা নেই। একজন লিখছে 2। হায় আপনারা কেমন জানি রে, উত্তর তো উত্তর দেন না, একদম নিরস, স্বাধীন। আর লাইলারা ঘুমাই গেছে, এটা উত্তর দিবে না। এটা না, একটা একটা নামই দেখা যায়, একটা হচ্ছে লাইলা, একটা হচ্ছে রায়হান, দুইজনের নাম দেখা যায়, আর বাকিগুলোর নাম ইউজার, ফেসবুক ইউজার। আচ্ছা,
এই কানে হচ্ছে কানার স্ত্রীবাচক শব্দ। আর দ্বিতীয় কানের দুইটা অর্থ আছে। এক নম্বর অর্থ হচ্ছে কিনারা, আর একটা অর্থ হচ্ছে মনসা। এর মানে এই ক্লাসে যতগুলো কানি আছে সব কিন্তু 1 নম্বর হওয়া উচিত ছিল। আর এই ক্লাসে যদি কোনো স্বরূপিণী, নাগিনী কিংবা মনসা থাকে তাহলে কিন্তু 2 হওয়া উচিত। একজন কিন্তু লিখছে 2 নম্বরের কানি। গুড। মনসা, স্বরূপিণী হওয়া যাবে না। আরো আছে, এ হচ্ছে ভারী। এই ভারী, এটার অর্থ হচ্ছে ওজন। আর এই ভারী মানে অনেক। এই 80 দীর্ঘইকার দিলে এটার অর্থ হয় দাঁত। 80 হ্রস্বইকার দিলে এটার অর্থ হয় সংখ্যা। বেশি হ্রস্বইকার দিলে এটার অর্থ হয় অনেক। আর বেশি দীর্ঘইকার দিলে এটার অর্থ হয় বেশ ধারক। এটার আরেকটা অর্থ আছে প্রতিবেশী। এগুলো তুলে ফেলেন। পরীক্ষার হলে 3 জোড়া লিখবেন, আমরা 5 জোড়া শিখছি। পরের নিয়ম লিখবেন, আপনারা লিখতে পারছেন? লেখার পর পরের নিয়ম লিখবেন, সংস্কৃত স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হয়। সম্ভবত আছে কি এটা 6 নম্বর নিয়ম। সংস্কৃত স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হয়। সংস্কৃত স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হয়। যেমন, আচ্ছা যেমন লিখে আপনি লেখার আগে, উদাহরণগুলো লেখার আগে আমি আপনাকে মনে রাখার জন্য বলি যে যত স্ত্রীবাচক শব্দ আসবে আপনি চিন্তা করবেন ওটাতে দীর্ঘইকার দিবেন, কারণ যত স্ত্রীবাচক শব্দ আছে বেশিরভাগ স্ত্রীবাচক শব্দই আমাদের কাছে সংস্কৃত শব্দ। তাহলে যত স্ত্রীবাচক শব্দ আছে বেশিরভাগ স্ত্রীবাচক শব্দই সংস্কৃত। কিছু অতৎসম স্ত্রীবাচক শব্দ আছে যেগুলো আমরা সহজে মনে রাখার জন্য মনে রাখবো, এগুলো আমাদের আত্মীয় স্বজন, মানে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে পড়ে যায়। এই যে মামি, চাচি, মামিটা কিন্তু দেশি শব্দ। তো এই যে অতৎসম শব্দ যেগুলো আছে এগুলো আমাদের বেশিরভাগ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা মনে রাখবো যে স্ত্রীবাচক শব্দ হলে আমরা দীর্ঘইকার দিব। যেমন সংস্কৃত স্ত্রীবাচক শব্দ শেষে দীর্ঘইকার, যেমন অর্ধাঙ্গী, সিংহী, রজকী, সুন্দরী, ছাত্রী, পাত্রী। তাহলে এই তৎসম স্ত্রীবাচক শব্দের দীর্ঘইকার হয়, মানে আমরা যত স্ত্রীবাচক শব্দ আছে বেশিরভাগ স্ত্রীবাচক শব্দের মধ্যে আমরা দীর্ঘইকার দিব। এবার আপনি স্টার্ট দিয়ে লিখেন,
অতৎসম শব্দে লিখে ব্র্যাকেটে লিখেন আত্মীয় বুঝালে। অতৎসম শব্দে লিখে আপনি ব্র্যাকেটে লিখেন আত্মীয় বুঝালে। ব্র্যাকেট শেষ করে লিখেন রস্যইকার হয়। এর মানে আমি বইয়ে বলছে অতৎসম শব্দ রস্যইকার, আর আমি আপনাকে মনে রাখানোর জন্য বললাম যে যেগুলো আমাদের আত্মীয় স্বজন হবে, এই আত্মীয় স্বজন বাচক শব্দগুলো হয়ে যাবে আমাদের কাছে রস্যইকার, কারণ বেশি এগুলো হয় যে অতৎসম। আত্মীয় স্বজন বাচক যে স্ত্রীবাচক শব্দগুলো আছে এগুলো বেশিরভাগই অতৎসম হয়। যেমন লিখেন মামি, চাচি, দাদি, দিদি, মাসি, পিসি। মামি, চাচি, দাদি, দিদি, মাসি, পিসি। শাশুড়ি, শাশুড়ি। শাশুড়ি। শাশুড়ি বানানটা লিখেন তো কমেন্টে দেখি। শাশুড়ি বানানটা কমেন্টে লিখেন। শাশুড়ি বানানটা কমেন্টে লিখেন দেখি। এটা কিন্তু শাশুড়ি। মনে রাখবেন এই শাশুড়ি শাড়ি পরে, শাড়ি। শাড়ি লিখতে যেমন ঢ বিন্দু র, শাশুড়ি লিখতেও কিন্তু এটাই শাশুড়ি। তারপর লিখবেন, এবার স্টার্ট দিয়ে কিছু লিখবেন। হ্যাঁ, গুড। এবার স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে কিছু শব্দ লিখবেন। চমৎকার, অনেক শিক্ষিত। স্টার্ট দিয়ে লিখবেন। এখন কিছু অতৎসম শব্দ দেখাবো যেটা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে পড়ে না, কিন্তু অতৎসম শব্দ হওয়ার কারণে রস্যইকার। লিখবেন ডাইনি, ডাইনি, যুবতী। এগুলো রস্যইকার দিয়ে লিখবেন। ডাইনি, যুবতী, পাগলি, পরী, রানী। ডাইনি, যুবতী, পাগলি, পরী, রানী। ডাইনি, যুবতী, পাগলি, পরী, রানী। এই রানী বানানটা কিন্তু দন্তন্য রস্যইকার, কারণ অতৎসম শব্দ তো এটার মধ্যে মূর্ধন্য হয় না। রানী। ওরে ফেসবুক যে লিখছে শাশুড়ি, ওই ওই অশিক্ষিত। শ্বশুরের যা আছে শাশুড়ির তা নাই। কি নাই? শাশুড়ির বফলা নাই। আবার শাশুড়ি পরে শাড়ি, শাড়ি লিখতে যেমন ঢ বিন্দু র, শাশুড়ি লিখতেও তাই, কিন্তু শ্বশুর জীবনে কোনোদিন শাড়ি পরে নাই, এজন্য ব বিন্দু। শিক্ষিত। আচ্ছা, মামি, চাচি, সরি, ডাইনি, যুবতী, পাগলি, পরী, রানী। এবার একটা শিক্ষিত টেস্ট দে, দেখি পারেন কিনা। আপনারা পেতনি বানানটা লিখেন তো। পেতনি, পেতনি, পেতনি। বলেন পেতনি বানান কোনটা শুদ্ধ, 1 না 2? ডেভিস, পেতনি। ওরে বাবা, এই ক্লাসে মূর্খ লোক ছাড়া কিছুই নেই।
এই পেতনি বানানটা এটা লিখলে অশিক্ষিত, সরি মূর্খ, এটা লিখলে অশিক্ষিত। এটা তৎসম শব্দটা ছিল এটা। এটা থেকে শব্দটা পরিবর্তন হয়ে এটা। এটা সংস্কৃত, এটা অসংস্কৃত, মানে অসংস্কৃত তো অতৎসম, অতৎসম বলতে এটা সংস্কৃত থেকে পরিবর্তন যে শব্দগুলো হয় ওগুলো হলো তদ্ভব। এটা আচ্ছা, আপনাদের অনুভূতি কি? হ্যাঁ, এই যে আপনাদের এই বানানগুলো ভুল করতেছেন, এটা আপনাদের অনুভূতি কি? আপনাদের কি মনে হচ্ছে, মানে কেমন লাগতেছে? হ্যাঁ, এই যে বানানগুলো ভুল করতেছেন, কেমন লাগতেছে আপনাদের? অনুভূতিটা আসলে কি আমি জানতে চাচ্ছি। অশিক্ষিত লাগতেছে না? আপনাদের কপাল ভালো, মানে অফলাইনের ক্লাসে আমাকে পান নাই। কপালটা ভালো। হুম। থ্যাংক ইউ। এই যে আপনি বুঝতে পারলেন আপনি কিছুই জানেন না, এটাকে আপনার জানার আগ্রহ বাড়িয়ে দিবে। প্রতিটা বাংলা ক্লাস আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিবে। আরেকটা লিখছে, লাইলা লিখছে, বাংলা লিখি না স্যার অনেকদিন। ওরে ওই বনলতা সেন, নাটোরের বনলতা সেন, আপনি বাংলা অনেকদিন ধরে লিখেন না, এটা অন্য কেউ বুঝবে না। আপনি বাঙালি হয়ে বাংলা লিখতে পারেন না, এটা বুঝবে সবাই। যাক, কোনো ব্যাপার না। আমি তো আসলে মানুষকে এত বকাটকাও দেই না, বকাটকা দিয়েও পড়াইতে পারি না। এজন্যই আমি আপনাদেরকে কিছু বলি না। পরের নিয়মটা লিখেন দেখি। লিখেন, ব্যক্তি বা অধিকারী বোঝালে, ব্যক্তি বা অধিকারী বোঝালে ব্র্যাকেটে লিখেন আছে যার অর্থে। ব্যক্তি বা অধিকারী বোঝালে ব্র্যাকেটে লিখবেন আছে যার অর্থে। জুমে ক্লাস সম্ভবত কালকে থেকে শুরু হবে, আমি বলছিলাম। সব এটা বলে নাই যে বাংলার জন্য প্রতি ৩টি ভুলের কি, বাংলা বিষয়ের জন্য প্রতি ৩ বানান ভুলের জন্য ১টি নাম্বার কর্তন। বলছে ৩টি বানান ভুলের জন্য ১টি নম্বর কর্তন করা হবে। এবার বাংলায় নাকি ইংরেজি এটা কিন্তু বলে নাই। এর মানে কি বুঝলেন? এই ব্যক্তি বা অধিকারী বোঝালে আপনি মনে রাখার জন্য এই জায়গায় ব্র্যাকেটে লিখেন আছে যার অর্থে, আছে যার। ব্যক্তি বা অধিকারী বোঝালে ব্র্যাকেটে লিখবেন আছে যার অর্থে, ব্র্যাকেট শেষ করে লিখবেন দীর্ঘ ইকার হয়। ব্যক্তি বা অধিকারী বোঝালে ব্র্যাকেটে লিখবেন আছে যার অর্থে, ব্র্যাকেট শেষ করে লিখবেন দীর্ঘ ইকার হয়। এর মানে যদি কোনো শব্দে
যদি কোনো শব্দ দিয়ে আপনি ব্যক্তিকে বুঝেন অথবা যদি কোনো শব্দ দিয়ে আপনি অধিকারীকে বুঝেন, তাহলে এই ব্যক্তি বুঝালো বানানটা শেষে দীর্ঘ হবে, অধিকারী বুঝালো বানানটা শেষে দীর্ঘ হবে। এই অধিকারী বলতে আবার বললাম যে আছে যার, যেমন মানে আছে যার বলতে যে শব্দটা শেষে আপনি আছে যার কথা যুক্ত করে দিতে পারবেন, সাথে সাথে দীর্ঘইকার হবে। যেমন অধিকারী বলতে আপনি কি বুঝেন? অধিকার আছে যার। প্রাণী প্রাণ আছে যার। জ্ঞানী জ্ঞান আছে যার। রোগী রোগ আছে যার। মেধাবী মেধাবী আছে, মেধা আছে যার। মায়াবী মায়া আছে যার। আকাঙ্ক্ষী আকাঙ্ক্ষা আছে যার। কাং বানানটা ও এবং খিও দিয়ে লিখতে হবে। আকাঙ্ক্ষী আকাঙ্ক্ষা আছে যার। এই লাইলা, লাইলা রে, আপনি কি কুমারী না অত্যাচারী? ঝটপট উত্তর দেবেন দেখি। লেডিস দল দুই প্রকার, একদল কুমারী আর একদল অত্যাচারী। পুরুষরা দুই প্রকার, একদল জীবিত আর একদল বিবাহিত। লাইলা দ্রুত। আর লাইলা উত্তর দেওয়ার পরে এই ব্যক্তির উদাহরণটা দিব। নাই, ঠিক আছে। এ হচ্ছে ব্যক্তি ব্যক্তি বুঝালে, যেমন মন্ত্রী, এটা একটা ব্যক্তি। প্রতিযোগী, এই প্রতিযোগী বানানের শেষে দীর্ঘইকার, কারণ ব্যক্তি। সহযোগী, ব্যক্তি। হত্যাকারী, ব্যক্তি। প্রতিবাদী, ব্যক্তি। সহকারী, ব্যক্তি। আচ্ছা, ঘরের মধ্যে থাকে একটা অবলা প্রাণী, আপনার কমেন্টে জানান তো নাম, এই যে অবলা প্রাণীটা আসলে কে? সে ঘরের মধ্যে থাকে যে একটা অবলা প্রাণী, নাম কি তার? কমেন্টে জানান। 7 জন আছেন, 7 জন কমেন্টে জানাবেন, তারপর আমি উদাহরণটা লিখবো। ঘরের মধ্যে থাকে একটা অবলা প্রাণী, নাম কি তার? গৃহিণী, অশিক্ষিত। ঘরের মধ্যে থাকে একটা অবলা প্রাণী, নাম হচ্ছে তার স্বামী। স্বামী বানানের দীর্ঘইকার, কারণ ব্যক্তি, সে অবলা প্রাণী। কেউ যদি মনে করে স্বামী বানানের রস্বইকার, তাহলে সে হবে, স্বামীটা হয়ে যাবে বস্তু। কিন্তু এই অবলা প্রাণীটা কোনো বস্তু নয়, একটা ব্যক্তি, এই জন্য দীর্ঘইকার। ঠিক আছে শিক্ষিত লোকেরা, অনেক শিক্ষিত। ইনশাল্লাহ আমরা আবার কালকে আবার শুরু করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার আগামীকালকে দেখা হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আল্লাহ।
প্রশ্ন থাকলে করে ফেলেন। দোয়া করবেন স্যার। দোয়া সবসময় থাকবে, তবে দোয়াটা কেমন লাগবে এটা নির্ভর করবে আপনার পরিশ্রমের উপরে। যে বেশি পরিশ্রম করবে তার প্রতি তত দোয়া লাগবে, যে পরিশ্রম করবে না তার জন্য দোয়া থাকবে না। বানান ঠিক করতে বেশি বেশি পড়তে হবে, বানানের নিয়ম জানতে হবে, মুখস্থ করা যাবে না। কারণ চিরজীবন তো মুখস্থ করেছেন। মুমূর্ষু মুখস্থ করেছে হায় রে অশিক্ষিত জাতি, মুখস্থ করে মাঝে দীর্ঘকার তো দুপাশে রস্যকার। আবার মুখস্থ করে রস্যকার দীর্ঘকার রস্যকার আরেক দল হলে রস্যকার মানে এক, দীর্ঘকার দুই, রস্যকার এক। এইভাবে মুখস্থ করা যাবে না, অশিক্ষিত জাতি। কোন বই সাজেস্ট করেন? বাংলার জন্য 8 নম্বর কি বলছিলাম? 8 নম্বর নিয়মটাই তোকে আমি ভুলে গেছি। আরে সমস্যা নেই, পরের ক্লাসে জুমে হবে, জুমে। আরে সরাসরি অশিক্ষিত ডাকবো রে। হ্যাঁ, বাংলার জন্য আপনার কি বই নিবেন? যে কোনো একটা বই কিনলে হবে। কনফিডেন্সের বই আছে, অ্যাসুরেন্সের বই আছে, একটা নিলেই হবে। লিখিত অ্যাসুরেন্স খারাপ লিখে নাই, ভালোই লিখছে। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।